হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 8-এর অ্যাক্টিভিটি 8A থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8A, read the following pairs of sentences and write down the changes that have taken place under the appropriate heads in the tables given below. The first one is done for you. Read the following pairs of sentences. পেয়ার মানে জোড়া। নিচের বাক্য জোড়া পড়ো অ্যান্ড রাইট ডাউন দ্য চেঞ্জেস এবং পরিবর্তনগুলি লেখো দ্যাট হ্যাভ টেকেন প্লেস, যেগুলো ঘটেছে আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেডস, উপযুক্ত হেড বা উপযুক্ত কলামের নিচে, ইন দ্য টেবিলস গিভেন বিলো, যে টেবিলগুলো দেওয়া আছে সেখানে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তো 1 নম্বর এখানে বাক্যটা দেখো কি বলেছে। 1 নম্বরে দুটো বাক্য আছে। প্রথম বাক্য কি আছে? দ্য চিলড্রেন সেড, শিশুটি বলল, আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। এখানে দেখো দ্য চিলড্রেন সেড, এরপর কমা দেওয়া আছে, তারপর ডবল ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম গোয়িং হোম লেখা আছে। এই বাক্যটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর তারপরের যে বাক্যটা দেওয়া আছে দেখো, দ্য চিলড্রেন সেড, শিশুটি বলল, দ্যাট, যে হি ওয়াজ গোয়িং হোম, সে বাড়ি যাচ্ছিল। তো এই বাক্যটা এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এখানে দেখো কোনো কমা বা ইনভার্টেড কমা নেই। এই যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের পরিবর্তন, এটাকে বলা হয় ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হলো উক্তির পরিবর্তন। তো এখানে দেখো যে টেবিলটা দেওয়া আছে, এটা তোমাদের করে দেওয়া আছে। ডাইরেক্ট স্পিচে কী কী ছিল আর সেটা ইনডাইরেক্ট স্পিচে কী কী পরিবর্তন হয়েছে সেটা লেখা হয়েছে। তো প্রথমে দেখো ডাইরেক্ট স্পিচ কোনটা আমি বললাম, দ্য চিলড্রেন সেড আই অ্যাম গোয়িং হোম, যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে সেটা হলো ডাইরেক্ট স্পিচ, আর পরেরটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের মধ্যে যে অংশটুকু ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ আই অ্যাম গোয়িং হোম, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর দ্য চিলড্রেন সেড, যেটা ডবল ইনভার্টেড কমার বাইরে আছে, সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো এখানে দেখো এই যে রিপোর্টেড স্পিচ, সেইটার কী কী পরিবর্তন হয়েছে সেটা এখানে লেখা আছে। ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কী ছিল দেখো, আই ছিল। ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে আই সাবজেক্ট ছিল, এখানে আই লেখা হয়েছে। তারপরে দেখো ভার্ব কী ছিল, অ্যাম লেখা হয়েছে। তারপর কি অন্যান্য কি ওয়ার্ড ছিল, গোয়িং হোম বসে গেছে। তারপর কি হয়েছে, আর পাংচুয়েশন মার্ক মানে বিরাম চিহ্ন। এখানে পাংচুয়েশন মার্ক যদিও কমা আছে, ফুল স্টপ আছে, কিন্তু এগুলোকে দেওয়া হয়নি, শুধুমাত্র ইনভার্টেড কমাটাকে দেওয়া হয়েছে। কারণ যেহেতু এটা ন্যারেশন চেঞ্জ আর এখানে ইনভার্টেড কমার ওপরই ফোকাস করা হয়, তো সেই কারণে ইনভার্টেড কমাটাই শুধু দেওয়া হয়েছে। আচ্ছা, এবার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার পর ইনডাইরেক্ট স্পিচে কী কী পরিবর্তন হয়েছে দেখো। আমরা শুধু রিপোর্টেড স্পিচের যে অংশটুকু সেটাকেই লক্ষ্য করব। সেটা কোনটা? ইনডাইরেক্ট স্পিচ যদিও রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ বলে আলাদা কিছু থাকে না, কিন্তু ডাইরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচ সেটার পরিবর্তন ইনডাইরেক্ট স্পিচে কী হয়েছে সেটাই আমরা লক্ষ্য করব। দেখো ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ছিল আই, সেটা পরিবর্তন হয়ে কী হয়েছে, হি। তারপরে ভার্ব ছিল অ্যাম, সেটা পরিবর্তন হয়ে হয়েছে ওয়াজ। তারপর দেখো গোয়িং হোম ছিল অন্যান্য যে ওয়ার্ড, এখানে দেখো কোনো পরিবর্তন হয়নি, সেজন্য নো চেঞ্জ লেখা আছে। আর কি পাংচুয়েশন মার্কে ইনভার্টেড কমা ডাইরেক্ট স্পিচে ছিল কিন্তু ইনডাইরেক্ট স্পিচে নেই, তাই নো ইনভার্টেড কমা লেখা আছে। এরপর দেখো 2 নম্বর যে বাক্যটা একইভাবে আমরা করব। 2 নম্বরে কী বলা হয়েছে, হি সেড টু মি, সে আমাকে বলল, ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, আগামীকাল ছিল একটা ছুটির দিন। এটা ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কী আছে, হি টোল্ড মি, সে আমাকে বলল, দ্যাট, যে দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ আগের দিন, হ্যাড বিন এ হলিডে, একটা ছুটির দিন ছিল। এই বাক্যে কী আছে, এই বাক্যে প্রথমে আমরা ডাইরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচ সেটা দেখব। এখানে ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে সাবজেক্ট কোনটা, ইয়েস্টারডে বসে যাবে যেমন আছে। তারপর ভার্ব কী আছে, ওয়াজ যেমন আছে বসে যাবে। তারপর অন্যান্য যে ওয়ার্ড সেটা কী আছে, এ হলিডে যেমন আছে বসে যাবে। এবার ইনডাইরেক্ট স্পিচে দেখো, ইনডাইরেক্ট স্পিচে ইয়েস্টারডেটা পরিবর্তন হয়ে দ্য প্রিভিয়াস ডে হয়েছে, তো এটা সাবজেক্টে বসলো। তারপর কি ডাইরেক্ট স্পিচে ভার্ব ছিল ওয়াজ, সেটা পরিবর্তন হয়ে হ্যাড বিন হয়েছে, হ্যাড বিন যেমন আছে বসে গেল। আর কি অন্যান্য যে ওয়ার্ড সেখানে এ হলিডে ছিল, কোনো পরিবর্তন হয়নি, তাই নো চেঞ্জ লিখে দেবো। তারপর কি পাংচুয়েশন মার্ক ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা ছিল, আর ইনডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা যেহেতু নেই তাই নো ইনভার্টেড কমা লিখবো। এরপর 3 নম্বরটা দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস,
শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন টুমোরো মানে আগামীকাল উই উইল গো টু দ্য মিউজিয়াম, আমরা জাদুঘরে যাব। আর ইনডাইরেক্ট স্পিচে কী আছে? দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস, শিক্ষক মহাশয় তার ছাত্রছাত্রীদের বললেন দ্যাট যে দে উড গো টু দ্য মিউজিয়াম, তারা জাদুঘরে যাবেন দ্য নেক্সট ডে মানে পরের দিন। তো এখানে প্রথমেই ডাইরেক্ট স্পিচে আমরা কী কী আছে সেগুলো আগে লিখে ফেলবো। ডাইরেক্ট স্পিচে দেখো প্রথমে সাবজেক্ট কোনটা? এখানে উই যেমন আছে বসে যাবে। তারপর কি ভার্ব যেহেতু আমরা মেন ভার্বটা নিচ্ছি না, আমরা শুধু অক্সিলারি ভার্বগুলো নিচ্ছি, সেই কারণে এখানে অক্সিলারি ভার্ব আছে উইল, তো ভার্বের জায়গায় আমরা উইলটা লিখব। আর আদার ওয়ার্ডসে আমরা এখানে টুমোরোটা লিখব। আমরা টু দ্য মিউজিয়াম এটা লিখবো না, কারণ পরের বাক্যেও দেখো টু দ্য মিউজিয়াম আছে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, দুটোর একই আছে, এইটা আমরা লিখবো না, আমরা মেনলি পরিবর্তনগুলোর দিকে ফোকাস করব। আর পাংচুয়েশন মার্কে কী হবে? যেহেতু এখানে ইনভার্টেড কমা আছে, তো আমরা এখানে লিখবো ইনভার্টেড কমাস। তারপরে কি ইনডাইরেক্ট স্পিচে দেখো সাবজেক্ট আগের বাক্যে ছিল উই, সেটা পরিবর্তন হয়ে কী হয়েছে? সেটা পরিবর্তন হয়ে এখানে দে হয়েছে। তারপর ভার্ব কী ছিল? অক্সিলারি উইল ছিল, উইলটা পরিবর্তন হয়ে দেখো উড হয়েছে। আর তারপর কি আদার ওয়ার্ডস বলতে আগের বাক্যে আমরা লিখেছিলাম টুমোরোটা পরিবর্তন হয়ে হচ্ছে দ্য নেক্সট ডে, লিখে দিলাম। আর পাংচুয়েশন মার্ক যেহেতু নেই, তাই এখানে লিখবো নো ইনভার্টেড কমা। অ্যাক্টিভিটি 8B, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। চেঞ্জ মানে পরিবর্তন করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে, ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে। তো ওখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এর আগে আমরা করলাম, এর আগে আমাদের করা ছিল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে, শুধু আমাদের কী কী পরিবর্তন হয়েছে সেগুলো লিখতে হলো, কিন্তু এখানে শুধু ডাইরেক্ট স্পিচগুলো দেওয়া আছে, সেগুলোকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তার আগে তোমাদের বলে দিই যে এক্ষেত্রে বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম বিভিন্ন রকম হয়। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, ইম্পারেটিভ আছে, এক্সক্লামেটরি আছে, বিভিন্ন রকমের সেন্টেন্স আছে। তো বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মের কিছুটা কিন্তু পরিবর্তন হবে। 1 নম্বরটা দেখো, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, সোয়ালো স্ট্যাচুকে বলল আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গেই থাকছি। এই বাক্যে দুটি অংশ আছে। প্রথমে দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, অর্থাৎ যেটা ইনভার্টেড কমার বাইরে আছে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে অর্থাৎ আই অ্যাম স্টেইং উইথ ইউ, এটা রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচে যে অংশটা আছে বা বাক্যটা আছে দেখো আই অ্যাম স্টেইং উইথ ইউ, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী নিয়ম সেটা উত্তরটা করলেই তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে আমরা রিপোর্টিং স্পিচের কাজটা করব, তারপর রিপোর্টেড স্পিচের কাজটা করব। দেখো রিপোর্টিং স্পিচে কী আছে? দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, অর্থাৎ দ্য সোয়ালো সাবজেক্ট যেমন আছে বসিয়ে দিলাম। তারপর কি সেড টু আছে, সেড টুটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হয় টোল্ড হয়, টোল্ড বসিয়েছি। তারপর দ্য স্ট্যাচু যেমন ছিল বসিয়ে দিয়েছি। রিপোর্টিং স্পিচের কাজ আমাদের শেষ হয়ে গেল, এরপর আমাদের রিপোর্টেড স্পিচে কাজ করতে হবে। তো রিপোর্টেড স্পিচ শুরু করার আগে আমাদের মাঝে একটা দ্যাট কনজাংশন বসাতে হয় অ্যাসার্টিভের ক্ষেত্রে, তো দ্যাট কনজাংশন বসিয়েছি। তারপর আগের বাক্যে দেখো ছিল সোয়ালো স্ট্যাচুকে বলল, কি বলল? আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গেই থাকছি। অর্থাৎ সোয়ালো কী বলেছে সেটা হুবহু তুলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন কথাটা বলবো আমরা নিশ্চয়ই এইভাবে বলবো না যে সোয়ালো স্ট্যাচুকে বলল আমি তোমার সঙ্গেই থাকছি, আমরা নিশ্চয়ই এইভাবে বলবো যে সোয়ালো স্ট্যাচুকে বলল যে সে তার সঙ্গেই থাকছে। আমরা 2 নম্বরটা বলবো, সেই কারণে দেখো আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমরা এটাকে এইভাবে বলবো সে তার সঙ্গেই থাকছে। তো সে ইংরাজি কি? হি, তাহলে আই এর পরিবর্তে হি হলো। এবার কি ভার্ব ছিল অ্যাম, কিন্তু এদিকে দেখো সেড আছে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে এটারও আমাদের পাস্ট টেন্স করতে হবে, সেই জন্য অ্যামটা ওয়াজ হয়েছে। স্টেইং যেমন আছে বসে গেছে, উইথ যেমন আছে বসে গেল। তারপর ইউ ছিল, আমি তোমার সঙ্গেই থাকছি, এটা আমরা কি বললাম বাংলায়? সে তার সঙ্গেই থাকছে, তাহলে ইউটা হিম হবে, হিম মানে তার, এটা আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এবার 2 নম্বর বাক্য দেখো, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন প্লিজ ওয়েট ফর মি হিয়ার, দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো। এখানে দেখো রিপোর্টেড স্পিচের যে বাক্যটা আছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এক্ষেত্রে নিয়মটা কিছুটা পরিবর্তন হবে অ্যান্সার করার। তো প্রথমে আমরা রিপোর্টিং স্পিচের কাজ করব। কি আছে? মাই মাদার সেড টু মি, মাই মাদার যেমন সাবজেক্ট আছে বসিয়ে দিলাম। তারপর সেড টু আছে, সেড টুটা কী করব? দেখো এখানে আছে প্লিজ মানে কি? নিশ্চয়ই কিছু একটা রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, সেই কারণে সেড টু পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হবে। যেহেতু সেডটা পাস্ট টেন্স, তাই এখানে রিকোয়েস্টেডও পাস্ট টেন্স করা হয়েছে, রিকোয়েস্টেড। তারপর মি যেমন আছে বসে গেল। আমার মা আমাকে বললেন,
প্লিজ ওয়েট মি ফর হিয়ার, দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো। তো এটা মা যে কথাটা বলেছেন সেটা হুবহু তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো সেই কথাটা সেইভাবে হুবহু তুলে দিতে পারি না, আমরা নিশ্চয়ই এইভাবে বলবো, মা আমাকে রিকোয়েস্ট করলেন এখানে অপেক্ষা করার জন্য। তো দেখো আগের বাক্যে আমরা কি বলেছিলাম, রিপোর্টিং স্পিচের কাজ শেষ হওয়ার পর রিপোর্টেড স্পিচের যখন কাজ শুরু করব তখন মাঝে একটা দ্যাট কনজাংশন দিতে হয়, কিন্তু যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই এখানে দ্যাট কনজাংশন হবে না, তার বদলে এখানে টু হয়েছে। তারপর কি দেখো এখানে ওয়েট আছে, ওয়েটটা আমরা বসিয়ে দিয়েছি, কিন্তু এদিকে দেখো পাস্ট টেন্স আছে সেড, কিন্তু আমরা জানি যে টু এর পর ভার্বের প্রথম রূপ হয়, সেই কারণে এখানে কোনো পরিবর্তন হলো না, ওয়েট হলো। এবার ফর যেমন আছে বসিয়ে দিলাম, তারপর আছে মি, কিন্তু মিটা এখানে পরিবর্তন হয়ে হার হয়েছে। কেন হার হয়েছে? কারণ এটা আমরা বলছি, আমরা নিশ্চয়ই এইভাবে বলবো না, মা আমাকে বললেন দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো। আমরা এরকম বলবো যে মা আমাকে বললেন যে দয়া করে যেন তার জন্য অপেক্ষা করি, তাহলে তার জন্য, তার ইংরাজি হার, সেই জন্য এখানে হার হয়েছে। আর হিয়ারটা পরিবর্তন হয়ে দেয়ার হয়েছে, হিয়ার থাকলে সেটা পরিবর্তন করে দেয়ার করতে হয়। এরপর 3 নম্বরটা দেখো, রাজা সেড, রাজা বলল, ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। হাউ কোল্ড মানে কি ঠান্ডা, দ্য উইন্ড ইজ বাতাসটা হয়, বাতাসটা কি ঠান্ডা। তো এখানে দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটা আছে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, এক্ষেত্রেও নিয়মের কিছুটা পরিবর্তন হবে। তো প্রথমে দেখো রাজা যেমন আছে সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপর সেড আছে, সেডটা কী হয়েছে এক্সক্লেমড, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটা এক্সক্লেমড করতে হয়, তো এক্সক্লেমড করলাম। তারপর এক্ষেত্রে আবার দ্যাট কনজাংশন হয়, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই দ্যাট কনজাংশন বসে। তারপর কি করব, এই যে বাক্যটা আছে ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, এই বাক্যটাকে কিন্তু আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব তখন সেটাকে আমাদের স্টেটমেন্ট করে দিতে হবে, সেই কারণে আমরা স্টেটমেন্ট কীভাবে করব, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হবে। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আদার্স। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, দ্য উইন্ড, দ্য উইন্ড যেমন সাবজেক্ট আছে বসিয়ে দিলাম, তারপর ভার্ব কী আছে ইজ, কিন্তু এদিকে দেখো সেড আছে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে ইজটা ওয়াজ হয়ে গেল, আর কি হাউ কোল্ডটা এখানে পরিবর্তন হয়ে ভেরি কোল্ড হয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল। 4 নম্বরটা দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল, বৃদ্ধ মানুষটি ছোট্ট মেয়েটিকে বললেন, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে মে গড ব্লেস ইউ, এটা কি বাক্যে আছে, অপটেটিভ সেন্টেন্স আছে এটা। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও নিয়মটা কিছুটা পরিবর্তন হবে। তো দেখো দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল, অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে অংশটুকু সেটা আমরা আগে করব। দ্য ওল্ড ম্যান সাবজেক্ট আছে বসিয়ে দিলাম, তারপর সেড টু, সেড টুটা কী হয়েছে প্রেড, কেন প্রেড হয়েছে, কারণ এখানে দেখো মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এখানে একটা প্রার্থনা বোঝাচ্ছে ভগবানের কাছে, তো প্রার্থনা যেহেতু সেই কারণে প্রেড হয়েছে। আর সেড আছে বলে পাস্ট টেন্স বলে সেখানে প্রেয়েরও পাস্ট টেন্স করা হয়েছে। এরপর কি হয়েছে, দ্য লিটিল গার্ল ছিল, দ্য লিটিল গার্লটা আমরা বসাইনি এখানে, তারপর আমরা একেবারে দ্যাট কনজাংশন বসিয়ে দিয়েছি। এরপর আমরা কীভাবে করেছি দেখো, তারপরে রিপোর্টেড স্পিচটা আমরা বলেছি যে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হবে বা স্টেটমেন্ট করে দিতে হবে, যার জন্য সেই স্ট্রাকচার ধরে আমরা সাবজেক্ট বসিয়েছি, গড সাবজেক্ট, তারপর কি ভার্ব, ভার্ব কী ছিল মে, মেয়েটা যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আছে আর এদিকে সেড আছে পাস্ট টেন্স, সেই কারণে মেয়ের পাস্ট টেন্স করতে হয়েছে মাইট, তারপর কি ব্লেস যেমন আছে বসিয়ে দিয়েছি, তারপর ইউ ছিল, ইউ বলতে কাকে, বৃদ্ধ মানুষটি ছোট্ট মেয়েটিকে বললেন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে কার মঙ্গল করার কথা বলা হচ্ছে, ওই ছোট্ট মেয়েটির, সেই কারণে যেহেতু আমরা রিপোর্টিং স্পিচে করার সময় আমরা অ্যান্সার করার সময় আমরা দ্য লিটিল গার্ল দিইনি, তো এখানে ইউ এর জায়গায় দ্য লিটিল গার্ল বসিয়েছি, অ্যান্সারটা হয়ে গেল। এবার 5 নম্বরটা দেখো, দ্য ম্যান সেড টু হিম, মানুষটি তাকে বললেন গো অ্যাওয়ে, চলে যাও। এখানে দেখো গো অ্যাওয়ে এই যে বাক্যটা, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, আর দেখো গো অ্যাওয়ে চলে যাও মানে কি একটা আদেশ দেওয়া বোঝাচ্ছে। তো এখানে উত্তরটা আমরা এইভাবে করব, প্রথমে দ্য ম্যান যেমন সাবজেক্ট আছে বসিয়ে দিলাম, তারপর সেড টু, সেড টুটা যেহেতু এখানে আদেশ দেওয়া বোঝাচ্ছে তাই সেড টুটা অর্ডার হবে, আর পাস্ট টেন্সের জন্য অর্ডারড হয়েছে, তারপর যেমন হিম আছে বসিয়ে দিলাম। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী বলেছি, দ্যাট কনজাংশন হবে না, টু হবে, তাই এখানে টু বসিয়েছি। তারপর কি ভার্ব যেমন আছে গো, টু এর পর ভার্বের প্রথম রূপ হয় তোমরা জানো, তাই এখানে গো হয়েছে, আর অ্যাওয়ে যেমন আছে বসিয়ে দিলাম, হয়ে গেল অ্যান্সারটা। অ্যাক্টিভিটি 9, রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ লেখো অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচে দাগ দেওয়া শব্দগুলির।
এটা দেখো, দ্য সোয়ালো উইল সিং ফর এভার। এখানে ফর এভারের নিচে দাগ দেওয়া আছে, ফর এভার মানে চিরকাল, তার বিপরীত হবে নেভার মানে কখনো না। বিয়েরটা কী আছে, দ্য অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ, এন্টার মানে প্রবেশ করা, তার বিপরীত হবে এক্সিটস মানে বাহির হওয়া। 3 নম্বরে আছে দ্য স্টুডেন্ট লাভড অ্যালাউড, লাভডের নিচে দাগ দেওয়া আছে, লাভড মানে হাসলো, তার বিপরীত হবে ক্রাইড মানে কাঁদলো। ডি, আই ক্যান সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড। এখানে বিউটিফুলের নিচে দাগ দেওয়া আছে, বিউটিফুল মানে কি সুন্দর, তার বিপরীত হবে আগলি মানে কুৎসিত। অ্যাক্টিভিটি 10A, রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ ইন অ্যাবাউট 80 words between two birds in winter, one of whom is flying away to a warm country and the other who is stuck in a cold land. রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ, ডায়ালগ মানে কথোপকথন, একটা কাল্পনিক কথোপকথন লেখো ইন অ্যাবাউট 80 words প্রায় 80টা শব্দের মধ্যে, বিটুইন টু বার্ডস দুটো পাখির মধ্যে, ইন উইন্টার শীতকালে, ওয়ান অফ হুম যাদের মধ্যে একটা, ইজ ফ্লাইং অ্যাওয়ে উড়ে চলে যাচ্ছে, টু এ ওয়ার্ম কান্ট্রি একটা উষ্ণ দেশে, অ্যান্ড দ্য আদার এবং অন্যটি, হু ইজ স্টাক যে আটকে আছে, ইন এ কোল্ড ল্যান্ড একটা শীতল ভূমিতে। এই কথোপকথনটি লেখার জন্য আমি দুটি সামার বার্ডকে বেছে নিয়েছি, একটি হলো সোয়ালো আর একটি হলো স্টার্লিং। প্রথমে আমি ভুল করে দুটি উইন্টার বার্ডকে বেছে নিয়েছিলাম, যার জন্য একটু কাটাকুটি হয়েছে। তো দেখো, প্রথমে সোয়ালো বলছে হ্যালো স্টার্লিং, হাউ আর ইউ। হ্যালো স্টার্লিং, তুমি কেমন আছো? তখন স্টার্লিং বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াটস আপ উইথ ইউ, তোমার কী খবর? সোয়ালো তখন উত্তর দিচ্ছে টাইম ইজ নট গোয়িং ভেরি ওয়েল। টাইম মানে সময়, ইজ নট গোয়িং ভেরি ওয়েল খুব ভালো যাচ্ছে না। ইটস ভেরি কোল্ড হিয়ার, এখানে খুব ঠান্ডা। এরপর স্টার্লিং বলছে ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, তুমি একদম ঠিক। দিস টাইম দ্য কোল্ড হ্যাজ ফলেন এ লিটল মোর। দিস টাইম মানে এইবারে, দ্য কোল্ড হ্যাজ ফলেন শীত পড়েছে বা ঠান্ডা পড়েছে, এ লিটল মোর একটু বেশি। এরপর সোয়ালো বলছে ফর দিস আই ডিসাইডেড টু ফ্লাই অ্যাওয়ে টু এ ওয়ার্ম কান্ট্রি। ফর দিস এই জন্য, আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি, টু ফ্লাই অ্যাওয়ে উড়ে চলে যেতে, টু এ ওয়ার্ম কান্ট্রি একটা উষ্ণ দেশে। ইউ অলসো কাম উইথ মি, তুমিও আমার সঙ্গে এসো। তখন স্টার্লিং বলছে ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। ইউ নো আই হ্যাভ এ ফ্যামিলি, ইউ নো তুমি জানো, আই হ্যাভ এ ফ্যামিলি আমার একটা পরিবার আছে। তখন সোয়ালো বলছে ওকে ঠিক আছে, দেন আই গো তাহলে আমি যাই, সি ইউ সুন তোমার সঙ্গে শীঘ্রই দেখা হবে। তখন স্টার্লিং বলছে ওকে বাই, ঠিক আছে বিদায়। অ্যাক্টিভিটি 10B, রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এইলিং পারসন। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্পড দ্য পারসন। রিসেন্টলি মানে সাম্প্রতিককালে, ইউ গেভ আপ তুমি ছেড়ে দিয়েছো, ইয়োর সিট তোমার আসন, ইন এ ক্রাউডেড বাস একটা ভিড় বাসে, টু অ্যান ওল্ড এইলিং পারসন একজন বৃদ্ধ অসুস্থ মানুষকে। রাইট এ লেটার একটা চিঠি লেখো ইন অ্যাবাউট 80 words প্রায় 80টা শব্দের মধ্যে, টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে, ডেসক্রাইবিং মানে বর্ণনা করে, হাউ ইউ ফেল্ট কেমন তুমি অনুভব করলে, আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন ব্যক্তিটিকে সাহায্য করে। দেখো প্রথমে আমি ওপরে ডান দিকে যে রাইটার্স অ্যাড্রেস বা যে চিঠি লিখছে তার অ্যাড্রেস এবং ডেট লিখতে হয়, এখানে তোমরা সব লিখে নেবে। তারপর আমি ডিয়ার রাজু বলে শুরু করেছি। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই এম রাইটিং দিস লেটার টু লেট ইউ নো অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। আই এম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখছি, টু লেট ইউ নো তোমাকে জানাতে, অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট একটা ঘটনা সম্পর্কে। ইয়েস্টারডে আই ওয়াজ গোয়িং টু স্কুল বাই বাস। ইয়েস্টারডে গতকাল, আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, বাই বাস বাসে করে। দ্য বাস ওয়াজ ভেরি ক্রাউডি। দ্য বাস ওয়াজ ভেরি ক্রাউডি, ক্রাউডি মানে ভিড়, বাসটা খুব ভিড় ছিল। লাকিলি আই গট এ সিট। লাকিলি মানে ভাগ্যক্রমে, আই গট এ সিট আমি একটা আসন পেয়েছিলাম। দেন তারপর, অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষ, বোর্ডেড ইন দ্য বাস বাসে উঠলেন। হি লুকড এইলিং তাকে অসুস্থ দেখাচ্ছিল। আই ফেল্ট সরি সিইং হিম। আই ফেল্ট সরি আমি দুঃখ বোধ করলাম, সিইং হিম তাকে দেখে। আই গেভ আপ মাই সিট ফর হিম। আই গেভ আপ মাই সিট আমি আমার আসনটা ছেড়ে দিলাম, ফর হিম তার জন্য। সিটিং অন দ্য সিট হি অ্যাডমায়ার্ড মাই ডিসিশন। সিটিং অন দ্য সিট আসনের ওপর বসে, হি অ্যাডমায়ার্ড মাই ডিসিশন তিনি আমার সিদ্ধান্তের প্রশংসা করলেন।
আই রিয়েলি ফেল্ট হ্যাপি হেল্পিং হিম। আই রিয়েলি ফেল্ট হ্যাপি, আমি সত্যিই খুশি বোধ করেছিলাম হেল্পিং হিম, তাকে সাহায্য করে। গিভ মাই রিগার্ডস টু ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারকে আমার শুভেচ্ছা জানিও। তারপর ডান দিকে নিচে ইয়োর লাভিং ফ্রেন্ড বলে তোমাদের নাম লিখবে, আর বাঁদিকে যাকে পাঠানো হচ্ছে তার নাম এবং ঠিকানা লিখবে। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।